বলেন, কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা, তোর কাছে আমার দেওয়া লাগবে কেন? তুই আগে চাইছিস আমার কাছে? আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউই করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বেটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছিস। চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক সারার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। মাহফুজকে 1,000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো। $1 বিলিয়ন, $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? এই শান্তটা থাকবে কয়দিন? এই মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো করেন, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না। এটা অভিযোগ, আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে রাখলাম। মাহফুজকে 1,000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো। $1 বিলিয়ন, $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি যদি ভারতের ফাঁদে পড়ে আওয়ামী লীগের নতুন দলকে সাথে নিয়ে বিরোধী দল করে যদি নির্বাচনে যায়, যদিও জিতে, তাহলে 2 থেকে 2.5 বছর অথবা 3 বছরের মধ্যে বিএনপিকে ঘাড় ধরে বের করে দেবে আওয়ামী লীগ, ভারত, ইসরায়েল। এরকম কথা বলেছেন সমন্বয়করা। 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর। এরপরে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে, 3 বছরের মাথায় বিএনপিকে রাখতে মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আওয়ামী লীগ মানেই গণহত্যাকারী। দর্শক, আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয়গুলো সামনে আসাতে সেনাপ্রধান কিন্তু কঠিন চাপে পড়েছে। এই বিষয় নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড়, গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড়। সেনাপ্রধানের বিরুদ্ধে অনেক অভিযোগ এখন আসতেছে। অনেকে বলতেছে যে বিমানবন্দর থেকে যেগুলো নেতাকর্মী আটক হয়েছিল তাদেরকে সেনাবাহিনী নিয়ে যে ক্যান্টনমেন্টে থেকে ধীরে ধীরে বিদেশ পার করে দিয়েছে এবং অনেক নেতাকর্মীদের এখনও এই ক্যান্টনমেন্টে জামায়া ধরে রেখেছে। মানে আওয়ামী লীগ কখন ফিরে আসবে সে অপেক্ষায়, বা ধীরে ধীরে তাদেরকে ভারতে অথবা অন্যান্য দেশে পার করে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আসতেছে। এবং ক্যান্টনমেন্টের তো আপনারা জানেন গত 15 বছরে ক্যান্টনমেন্টের নিচে নাকি আয়নাঘর তৈরি করা ছিল। তো প্রিয় দর্শক, এই সব বিষয় নিয়ে গতকালকে সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক কনক সারোয়ার ও পিনাকি ভট্টাচার্য 3 জন জরুরি একটা লাইভ করছে। তো এই লাইভের কিছু মূল অংশ আপনাদের আজকে শোনাবো। বলেন, কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা, তোর কাছে আমার দেওয়া লাগবে কেন? তুই আগে চাইছিস আমার কাছে? আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউই করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বেটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছিস। চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক সারার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। এত সহজে আসে নাই। যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই, যেই সময় কনক সারের বোন জেলখানায় ছিল, সেই সময় আপনারা কই ছিলেন? কোথায় ছিলেন? কি ছিল? একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে? এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয়া কাম পায় না। এই কথাটা 7 মাস আগে বলতি, তাইলে বুঝাইতাম। 7 মাস আগে বলিস নাই কেন? তো আমি মনে করি বাংলাদেশে সবাইরে তো ঢালাওভাবে বলা সম্ভব না। জামাত, বিএনপি, হেফাজত, এই প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে। কারণ কি? কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না। তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে। ভাই খুনি কেমনে অফিস করে? তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই, আপনি হত্যা মামলার আসামিরা আপনি অফিস করতে দেন, এটা কোন ধরনের নাটক? আশিক রহমান, এই যে আরটিভির হত্যা মামলার আসামি, কই
আপনি তারা ধরেন না। সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামিরা আছে, আওয়ামী লীগের দোষর আছে, সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে। সাংবাদিক, প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে 12 বছর গুম করে রেখেছে, তাদেরকে কি করতে হবে। সবচাইতে বড় কাজ যেটা, সেটা হচ্ছে যারা এই 12 বছর গুম ছিল, ভাই আপনারা লোক পান না, কারে কোথায় বসাবেন, কে ভালো মানুষ। আরে ভাই ভালো মানুষের দরকার নেই, খারাপ মানুষের নিয়ে বসান। মনে করেন গুম ছিল এরা খুব খারাপ মানুষ, পরে নিয়ে বসান, ও যাই করুক অন্তত বিট্রে করবে না। আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না, কারণ ওরা 12 বছর গুম ছিল। এই লোকগুলির কোথাও বসানো নেই, গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে, সেখানে হাসিনুর রহমানরে নিয়ে যায় না। আপনি কোন দেশে আছেন? আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসের আর আসিনুরের নাম শুনলে। আপনি কে ওয়াকার মিয়া? আপনার জীবনের সবচাইতে বড় পাপ, আপনি যে দোজকে যাবেন, আপনি নাকি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না। আমাদেরকে বুঝায় গেল ভাই, আজকে বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল আইসা নিউ ইয়র্কে এসে বুঝায় গেল উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না, কোরআন শরীফ পড়েন। এইভাবে নাকি কেমনে পরে চশমা চোখে দিয়ে এইভাবেও দেখা গেল না, একদম সামনে বসা। আমরা বিশ্বাস করলাম। আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে। পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন করলা, ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা। ওকে দাদা ইয়ে করেন, দেখেন বিডিআর এর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে। ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। আমারে বললো ইলিয়াস আপনি কি চান? আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো, যেই আলেমরা, যেই ছাত্রদল, ছাত্র শিবির, যেই ইয়েগুলো লোকগুলোকে শেখ হাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন। ফারাবির নাম ধরে বলেছে, ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল, আজকে বুঝতে পারলাম। এই জন্য পিনাকিদার কাছে সরি বল। অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে। আমরা কারোর আর বিশ্বাস করি না, আবার ফের সেই জায়গায় আসতে হবে। যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে, লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে। দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে। নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন, বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি, তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না, কালকে দেখবেন সবার আগে আপনারে ধরবে। অতএব জামাত, বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে, খুনোখুনি হবে, মারামারি হবে, সব হবে, এক জায়গায় এক হইতে হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না। ব্যাস, এই জায়গায় আর কোনো কিছু নাই। সবাই প্রস্তুতি নেন, আবার বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ। দাদা আপনার কোনো মন্তব্য? আমার নামেও কিন্তু একটা মামলা শুধু কালাই হয়েছে, তাও এটা কিন্তু কেউ উদ্যোগ নেয়নি। কারণ আমার মামলার সাথে ছিল মুশফিকুল ফজল আনসারী আর ওই যে আশিক ছেলেটা তো খুব নামকরা অ্যাক্টিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে। ও নিজে এটা করছে, সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস হয়েছে। কিন্তু আমার অন্য মামলাগুলো কিন্তু কোনোটাই খালাস হয়নি, সবগুলোই আছে। আরে আমারও তো একই অবস্থা। আমার তো বোধহয় মামলা 4টা না 5টা, তার মধ্যে একটা গেছে রাষ্ট্রদ্রোহ, যেটা তারেক রহমান সাহেব 1 নম্বর আসামি। ওইটা তাও গিয়েছে, কারণ হচ্ছে 21 টিভির চেয়ারম্যান ওইটার আসামি ছিল, ওনারা যেহেতু কাজ করেছে, নাইলে হয়তো ওইটাও যাইতো না। আর বাকি দিয়েছে মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আরো 3-4টা আছে, আমরা জানিও না, মানে কারো কোনো খোঁজ খবরও নাই রে দাদা। আমরা তো মানে কি বলবো আর কি। তো দেখা যাক, নতুন মেরুকরণ একটা শুরু হয়েছে মনে হচ্ছে। এই ভালো হইলে ভালো, না হইলে তো সব সোজা হয়ে যাবে। তো দেখা যাক কি দাঁড়ায়। পিনাকি ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পর্যবেক্ষণে রাখি সামনের পরিস্থিতি কোন দিকে যায়, সে অনুযায়ী নিশ্চয়ই আমরা আমাদের আলোচনা বা বিশ্লেষণ করে ধরবো। ভাই একটা কথা বলতে চাই, এক লাইন, পিঠের চামড়া একটারও থাকবে না। যারা মনে করেন না যে এরে না ওরে না এরে, আপনি টাকা পয়সা কামায়, মাহফুজ বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন, পিঠের চামড়া একটারও থাকবে না। ছাত্রদল, ছাত্র শিবিরের সাথে অলরেডি তো গ্যাঞ্জাম শুরুই হয়েছে। সামনে ছাত্রলীগের আইনা, তারপরে ত্রিমুখী পিটানি খাবেন। টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে মইনিউ আর ফখরুদ্দিনের মতো যায় সারা জীবন এক জায়গায় বসে থাকতে পারবেন। আমি পিনাকি, কনক সারোয়ার, আমরা কিন্তু বাইরে থাকলেও মানুষ ডাকে, ভাই আসেন দেশে, আসেন না কেন? আমরা এখন দেশে যাইতে পারি, এটা সমস্যা নেই। আসিফ নজরুলের বাপের ক্ষমতা নাই, দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে। কিন্তু আপনাদের জীবনে কিন্তু যাইতেও দিবেন, কেউই যাইতে দিবেন, কেউই ডাকবে না আপনারে। তো সাবধান, পিঠের চামড়া একটারও থাকবে না, সবাই সাবধান থাকেন। ইলিয়াস তোমাদের সাথে দেখা করতে আসলো, তো আমার সাথে আসে না কেন দেখা করতে? বললেন না কেন যে দাদার সাথে কথা বলেন না কেন? কি ডরাই না? আমার এখানে আসার দাদা, এই জিনিসগুলো আমাদের তাদের সাথে আমরা প্রমিস করেছি যে আমরা আপনাদের এই বিষয়গুলো, এই আপনার নামটাম কারা কাদের সাথে কি মিটিং হয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো না। তারপরে বলি কারণটা কি। কারণটা হচ্ছে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম, এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই
তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শোনেন। যুক্তি হচ্ছে কনক সারোয়ার, ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, আপনাদের এই দেশের অসামান্য অবদান, আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে, আপনারা আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের। আচ্ছা, এখন কি করতে হবে? সেনাবাহিনী নিয়ে ই করা যাবে না, বিডিআর নিয়ে ই করা যাবে না। বিডিআর নিয়ে কি হয়েছে? বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। 1, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে, এদের নাম প্রকাশ পেয়ে যাবে। কত লেম একটা যুক্তি, আপনি চিন্তা করেন, এটা হয়ে যাবে। তো আমি বলেছি যে আপনি আমরা এই পৃথিবীতে এখন পর্যন্ত, আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে, আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ হওয়া কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে, আনলেস শি ইজ ডেথ। মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম, ছবি কোনো কিছু প্রকাশ করি না। আমরা বলবো কেন? এটা গোপন একটা তদন্ত হবে, কারা কারা করেছে। যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন, যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন, যারা সাক্ষীদের ভেতর অনেকে ক্রিমিনাল আছে তাদেরকে ধরবেন, ধরে নিয়ে তাদের ফাঁসি দিবেন। আমি তো না করি না, আমি বিচার চাই, বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি। সো আপনারা করেন এই যুক্তিতে বিডিআর এর নিয়ে কাজ করতে না। তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা, এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায়, তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মান সম্মান নিয়ে রাস্তায় বার হইতে পারবে না। যাদেরকে আমরা শহীদ বলি, এদের মধ্যেও 2-4 জন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সম্মান নিয়ে। সব দোষ বিডিআর এর এখানে দিয়া, এবং ওই যে এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনাপ্রধান বলেছে ফুল স্টপ। আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ, 24 তারিখের ঘটনা। তাইলে হ্যাঁ, মিটিং এর পরের দিনই ফুল স্টপ। মানে আমি একটা বিষয় বলি যে দাদা দেখেন, যে বিডিআর বা সেনাবাহিনীর সম্মান, এই যে নতুন যে কমিশনের যে সেই ল অনুযায়ী হাসিনা যে বিচার করে গেছে, সেই বিচারে কিন্তু কমিশন হাত দিতে পারবে না। ওই বিচার কিন্তু বহাল, কিন্তু ওই আইন বহাল, ওই বিচার বহাল, তদন্ত বহাল, সবই বহাল। ওইটা একটা চ্যাপ্টার, কমিশনের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। কমিশন কিন্তু এটা ইন্টারফেয়ার করতে পারবে না। তো এখানে তো বোঝা যায় যে বিডিআর এর জায়গাটা রিয়েলি উন্মোচন হোক, এটা বর্তমান সময়ের অনেকে চাচ্ছে না। তো আমার মনে হয় যে আমরা আজকে আর বড় না করি, এখানে একটা সেন্টেন্স একটু বলতে চাই, একটা সেন্টেন্স বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, যে ভাই উত্তর পাড়ার সাথে ঘুটু করা বন্ধ করেন, ওখানে যাওয়া বন্ধ করেন। আপনারা যদি যান, কে যাচ্ছেন ধরবো একটা করে, আর একেবারে কচ্ছপের কামড় দিয়ে কিন্তু ধরবো। উত্তর পাড়ার সাথে পলিটিক্যাল পার্টির কোন ধরনের কোন আলোচনা চলবে না আজকে থেকে। এবং এটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারেরও এটা একটা উদ্যোগ নেওয়া উচিত, যেন এইখানে এইটাই শুরু করে। একবার হলো এই এমবেসি গুলোতে যে ধর্ণা দেওয়া, আবার শুরু হয়েছে উত্তর পাড়াতে যে ধর্ণা। জনগণের কাছে যাও রে ভাই, জনগণের কাছে যাও, ওইটাই রাজনীতি। ওর জন্যই রাজনীতি করো, উত্তর পাড়ার জন্য করো না। আর এমবেসি একটা জিনিস দাদা, সেটা হচ্ছে যে আমরা এই আলোচনা হয়তো সেনাবাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে, আমরা সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি। আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই। সেনাবাহিনীর মিডল, তারপরে জুনিয়র যারা আছে, তারা প্রচন্ড দেশপ্রেমিক। বাংলাদেশের প্রতিটা সৈনিক দেশপ্রেমিক, তারা ধান্দাবাজিতে যায় না। জুনিয়র অফিসার তারা আমাদের ভাই, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কোনো পরিস্থিতিতে এই আওয়ামী লীগের রেখে যাওয়া জেনারেলরা যদি নাকি কোনো ধরনের কিছু করার চেষ্টা করে, আপনারা রুখে দাঁড়াবেন। আপনাদের সাথে আমরা আছি, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। অবশ্যই। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, ইলিয়াস বলছিলেন হাসিনা বা আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে নাসির, নাহিদ, আসিফ এদের কি পরিস্থিতি হবে, আরে জেনারেল ওয়াকারের কি পরিস্থিতি হবে। জেনারেল ওয়াকার যদি হাসিনার কোনো মিথ্যা প্রলোভনের যদি তিনি ভাবেন যে তার প্রতি খুব সদয় থাকবেন হাসিনা, এটি ভাবাও ঠিক হবে না। সো জেনারেল ওয়াকারের ঝুঁকিও কম না। কোনো বিবেচনাতেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। কোনো ইনক্লুসিভ, এক্সক্লুসিভ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগ বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয়, সেই জায়গাটায় শুধু আজকের হাসনাতের এই স্ট্যাটাসের প্রেক্ষিতে না, সকল রাজনৈতিক দলের প্রতি এটি এক ধরনের বার্তা। কেউ যেন কোনোভাবে, বিশেষ করে এত রক্তাক্ত বিপ্লবের পরে, এত গুম খুন লুটপাটের ইতিহাস সামনে আসার পরে, আমার মনে হয় যে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন না, বা আওয়ামী লীগকে বাংলাদেশের কোন রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে দেখতে চাইবেন না। হয়তো সম্পূর্ণ বিচার হয়ে যাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে, তখনকার পরিস্থিতি তখন দেখা যাবে। দর্শক, আপনার সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভিডিওটা দেখলেন। তো ইলিয়াস হোসাইন আরেকটা
মন্তব্য করছেন, সেটা হলো যে আপনারা জানেন মাহফুজ আলম, সে জামাত শিবিরকে নিয়ে রাজাকার এসে হ্যান ত্যান অনেক কিছু ট্যাগ দিয়েছে কিছুদিন আগে, কিন্তু এই মাহফুজ আলমের ঘুষের পরিমাণ শুনলে আপনারা অবাক হয়ে যান, 5 কোটি টাকার নিচে সে নাকি ঘুষ নেয় না, এরকম অভিযোগ উঠেছে। সাংবাদিক ইলিয়াস ভাই তিনি নিজেই কথা বলেছেন। এবং এরা যে দল তৈরি করেছে, এরা একটা প্রত্যন্ত অঞ্চলে একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এরকম কথাও বলেছে। তো চলুন সেই ভিডিওটা একটু দেখি। মাহফুজকে 1000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো। $1 বিলিয়ন, $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? এই শান্তটা থাকবে কয়দিন? এই মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো করেন, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না। এটা অভিযোগ, আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে রাখলাম। মাহফুজকে 1000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো। $1 বিলিয়ন, $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? মাহফুজ জাগতো, ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন? টুর্নামেন্টের আগে, বড় টুর্নামেন্টের আগে কিছু ম্যাচ হয় না, ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন, ধরেন আসিফকে মার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন, এভাবে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা, তারপরে জাতীয় নির্বাচন। জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে। অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মপতন্ত্রের মাধ্যমে, আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন। আইন, এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন, কোন আইন দিয়ে সরাইছিলেন? উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল, আপনি বসাইলেন কেন? আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল? এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান, এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান, 21শে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান। এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে। আমি বলেছি যে 5 বছর, 10 বছর, 20 বছর, যত বছর প্রয়োজন হয় থাকুক তারা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম, তাই না? আমরা সেটা করিনি, আমরা বলেছি এরা থাকুক। বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে, এই যে 3 জন লোক এখন বসে কথা বলছে এখানে, এই 2-3টা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু। কার জন্য হয়েছে? আমরা বাংলাদেশের মানুষের জন্য, এই ছাত্রদের জন্য। তারা গোনাই ধরে না, মনে হয়েছে যে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে। এত সহজ? আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে, নাম ধরে বলতে পারি, তারা আওয়ামী লীগের সময়ই কামাইতো। আপনি কি মনে করেন নাকি তারা কামাইতে পারতো? কিন্তু তারা কিন্তু টাকা দিয়ে আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন। আপনি বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে। যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম, আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পর এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়াইলো, কিচ্ছু বলি নাই, হজম করেছে। আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাত গিয়েছে, হাসনাত বলেছে না যায় নাই, সে আপনি গিয়েছেন। এখন আমরা কোনটা? ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল, আমি বলেছিলাম ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে চায়নি, আসিফ নজরুলকে বানাইতে চাইছিল। এখন তো আপনারা স্বীকার করছেন, এতদিন স্বীকার করেন নাই কেন? এতদিন স্বীকার করা উচিত ছিল। তাইলে তো আসিফ নজরুল, আসিফ আজকে যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই, ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো? ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো? প্রথম আলোর নিয়ে আমার যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে, তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো আর ডেইলি স্টার। সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই করেন, আপনি আর জায়গা পান নাই কোথাও। আপনার পক্ষে কথা বলবো কেমনে? আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল, মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল। যা মনে চায় করেন, যত বছর প্রয়োজন হয় করেন। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাখতে চান নাই, তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিল। কে চেয়েছিল? কেন চেয়েছিল? তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে? তাহলে থাকলে তারা কারা? ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে। ক্যান্টনমেন্টের সেদিন কি হয়েছিল সেটা খুঁজে বার করা খুব জরুরি। আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা, আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম, এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে। আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই। ছাত্রদল, ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য করে কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন, এই ছাত্রদল, ছাত্র শিবিরের কারণেই 5 তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে, এটা মনে রাখেন। তাদেরকে নিয়ে ছাত্রদল, ছাত্র শিবির মারামারি করবে, টেন্ডারবাজি করবে, অনেক কিছু করতে পারে। তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন। 15 বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় নেই তাদের ব্যাপারে, তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে। আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন, সেই ছাত্রদেরকে বলতে চাই, যদি নাকি আসলে এই দেশে থাকতে চান, আমি আবারও রিপিট করি, সে যদি থাকতে চান, পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন। দর্শক আপনারা 2টা ভিডিও দেখলেন, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন,
নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।